আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে তোমাদের এসএসসি 2025 এর বাংলা প্রথম পত্র একদম চূড়ান্ত একটা সাজেশন নিয়ে এসেছি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবে কোন কোন অধ্যায়গুলা তোমার পড়তে হবে এবং কোনগুলো স্কিপ করে বাদ দিতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সাজেশনে চলে যাই। প্রথমে আছে আমাদের গদ্য। গদ্য থেকে নাম্বার তোলা সবচেয়ে সহজ, কারণ পদ্যের মধ্যে প্রশ্নটা বুঝতে একটু কষ্ট হয়, গদ্যের মধ্যে সেটা হয় না। গদ্যের মধ্যে সর্বপ্রথম তোমরা শুভা গল্পটা পড়বে। শুভা গল্পটা হচ্ছে একটা বোবা মেয়ে, সবাই জানো, এটা অলরেডি পড়ে ফেলেছো তোমরা। একটা বোবা মেয়ে, তার দৈনন্দিন কাজ, সে কি করে, তার বাবা মা তাকে নিয়ে কতটা টেনশনে থাকে, যারা এরকম প্রতিবন্ধী আছে তারা কতটা অবহেলিত হয়, সেটা এই গল্পের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছে। বই পড়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বই পড়া গল্পের মধ্যে লেখক বুঝিয়েছে যে বই পড়াটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা জোর করে নয়। এখানে একটা সুন্দর একটা চমৎকার উদাহরণ দিয়েছে লেখক। শুনে দেখি যে বাচ্চাদের তাদের মায়েরা খাওয়াইতে গেলে দেখা যায় খাওয়াইতে খাওয়াইতে জোর করে খাওয়াইতে খাওয়াইতে একটা এমন পর্যায়ে নিয়ে চলে যায়, তখন তারা কি করে, ওই বমি করে ফালাই দেয়। যতটুকু খাইছিল ইচ্ছাকৃত হবে সেটাও বমি করে ফালাই দেয়। তো এতে করে কি হয়? লাভের লাভ কিছুই হয় না। তো বই পড়াটা আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা শিক্ষা ব্যবস্থা যে আমাদের উপর বইটা পড়তে হবে, এটা চাপায় দেওয়া হয়েছে, যার কারণে বাচ্চারা শুধু মুখস্থ বিদ্যা পড়ে। তাদের ভালো না লাগলেও তারা পড়ে শুধু পাস করার জন্য, কিন্তু লেখক বলছে এটা করা যাবে না, বইকে আনন্দের সাথে পড়তে হবে। এই জন্য বেশি বেশি লাইব্রেরি তৈরি করতে হবে। যাই হোক, আমি মূল কথাগুলো বলে দিচ্ছি। শিক্ষা ও মনুষ্যত্ব, এটা থেকে প্রশ্ন আসবেই, স্টার চিহ্ন আছে। শিক্ষা এবং মনুষ্যত্ব, মানুষ আমরা সবাই জীব, যাদের জীবন আছে তারা সবাই জীব, কিন্তু সবাই মনুষ্যত্ব অর্জনকারী না। তো মনুষ্যত্বটা অর্জন করতে হলে আমাদের কি করতে হবে? একটা সেই লাগবে আমাদের। জীব সত্তাকে লেখক নিচতলা ধরেছে এবং মানব সত্তাকে ধরেছে দোতলা। তো একটা মানুষের জীবনটাকে দোতলার সাথে তুলনা করছে। এই দোতলা, নিচতলা থেকে দোতলায় ওঠার জন্য আমাদের কি করতে হবে? একটা সিঁড়ি লাগবে, সেই সিঁড়িটা হচ্ছে শিক্ষা। তো জীব সত্তা থেকে তুমি যদি মানব সত্তায় উন্নতি হতে চাও, তো তোমার শিক্ষা অর্জন করতে হবে, লেখক এটা বুঝাইছে। 4 নম্বর আসো নিম গাছ অথবা 71-এর দিনগুলি। এই দুটার মধ্যে নিম গাছটা বেশি ইম্পর্টেন্ট। নিম গাছটা দিয়ে বুঝাইছে যে একটা নিম গাছ থেকে আমরা কত সুবিধা নিই, ঠিক না? তার পাতা থেকে, তার ডাল থেকে, এমনকি তার বাকল থেকেও আমরা কত সুবিধা নিই। কিন্তু একটা সময় গাছটা যখন বুড়িয়ে যায়, বয়স হয়ে যায়, হ্যাঁ, তখন আমরা সেটার দিকে কোনো নজর দিই না, আমরা উপরে ফালাই দিই, কেটে ফালাই দিই, এবং এই গাছটা কিন্তু আমরা কোনো যত্ন করি না, কিন্তু আমাদের ঠিকই সুবিধা দিয়ে যাচ্ছে। আমাদের পরিবারের মধ্যে এরকম, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা একসময় আমাদের পরিবারে কত সেবা যত্ন করছে, কত সুবিধা দিচ্ছে, কিন্তু একটা সময় আমরা কি করি? তাদেরকে আমরা অবহেলা করি। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা থেকে একটা প্রশ্ন আসবে। এটার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরবর্তী মুহূর্তে সাহাবীদের কি অবস্থা হয়েছিল সেটা সুন্দরভাবে তুলে ধরেছে। মমতাদি প্রবাস বন্ধু, এই দুটার মধ্যে অবশ্যই মমতাদি হচ্ছে ইম্পর্টেন্ট। এই মমতাদি গল্পটার মধ্যে এখানে একটা কাজের মহিলা যে নাকি পরিস্থিতির শিকার হয়ে কাজ করতে বাধ্য হয়, তার এখানে তার চাল চলন, তার ব্যবহার আচার, কত সুন্দরভাবে সে পরিবারকে, যেখানে কাজ করতে গেছে সেই পরিবারটাকে নিজের করে নিয়েছে, এবং ওই পরিবারের যে একটা ছোট ছেলে ছিল যে গল্পটা লিখছে, তার সাথে কত একটা ভালো সম্পর্ক হয়েছিল সেটা এখানে তুলে ধরছে। প্রবাস বন্ধু, এটা একটা আফগানিস্তানের লেখকের বন্ধু আছে, তার সম্পর্কে, তার দেশ সম্পর্কে, এই তারা যে আপ্যায়ন করছে সেটা সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে মোটামুটি গদ্য 7টা। ওদিকে আছে পদ্য। পদ্য একটু কঠিন দেখে আমি একটু কমাই দিছি, দেখো এগুলো থেকে কমন পড়বে ইনশাল্লাহ। পল্লী জননী, এখানে একটা মা তার সন্তানের প্রতি কতটা স্নেহশীল সেটা তুলে ধরছে। একটা সন্তান অসুস্থ ছিল, জ্বরে আক্রান্ত ছিল, তখন তার মার কাছে সে কি করছে? বিভিন্ন আবদার করছে। আমরা জ্বরের মধ্যে বা বিভিন্ন অসুস্থ থাকলে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় মায়ের কাছে বিভিন্ন আবদার করি, এবং মা সেগুলা বলে যে হ্যাঁ পূরণ করবে। তো মাটা গরিব ছিল, যার কারণে ছেলের ওরকম চিকিৎসা করতে পারে নাই, কিন্তু সে ঠিকই রাত বেলা জাগছে, ছেলের সেবা শুশ্রূষা করছে, প্লাস ছেলের জন্য মানত করছে। হ্যাঁ, ছেলে সুস্থ হইলে মোমবাতি দিবে মাজারে। তো যাই হোক, কপোতাক্ষ নদ, এটা মাইকেল মধুসূদন দত্তের একটা বিখ্যাত কবিতা। এটা যারা প্রকাশ পাইছে তার প্রেম প্রকাশ পাইছে, সে বিদেশ থেকে নিজের নদীকে কতটা ভালোবাসছে, নিজের দেশকে কত ভালোবাসছে এই কবিতার মধ্যে ফুটে তুলছে। তারপর আছে রানার এবং বঙ্গবাণী। রানার একটা পিয়নের জীবন কাহিনী নিয়ে, বঙ্গবাণী হচ্ছে বাংলা ভাষা নিয়ে। তো রানার কবিতাটা এবং বঙ্গবাণী কবিতার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রানার কবিতাটা। সেই দিন এই মাঠ আমার পরিচয়, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এগুলো মোটামুটি দেশাত্মবোধক কবিতা। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার পরিচয়, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা,
আর স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। এ হচ্ছে আমাদের পদ্মের সেক্টর। এবার আসো সহপাঠ, যেটা আমরা সবচেয়ে অবহেলা করি। আসলে এই সহপাঠ যদি আমি ভালো করে করতে পারি তাহলে এখানে কিন্তু আমার 20 মার্ক খুব সহজে উঠে যেতেছে। এখন এই দুটার মধ্যে আমাদের যে উপন্যাস এবং নাটক আছে সেটা আমরা কেউ সারা বছর পড়ি নাই, হঠাৎ করে পড়তে গেলে একটু বোরিং লাগবে। সেক্ষেত্রে আমি বলবো তুমি যদি শুধু বহির্পিট্টু পড়ে যাও তাহলে তোমার এখানে 20 নাম্বার ইনশাল্লাহ কমন পড়বে। তো বহির্পিট্টু হইতেছে একটা পীরকে নিয়ে গল্পটা তৈরি। তো পীর সে দেখা যায় বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় গেলে তাকে সবাই সম্মান করে যেহেতু সে পীর, এবং তার বিভিন্ন জায়গায় গিয়ে তার একটা স্বভাব হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে সে তার চেয়ে বয়স অনেক কম মেয়েদেরকে বিয়ে করে। তো এমন একটা ঘটনা নিয়ে একটা বড় একটা ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। আর কাকতাড়ুয়াটা এটা যুদ্ধের একটা ঘটনা। তো মোটামুটি এই হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন। সবসময় মনে রাখবে প্রিয় শিক্ষার্থী যে বাংলা প্রথম পত্র হচ্ছে মুখস্থের চেয়ে বুঝে পড়া বেশি কাজে লাগবে। তুমি যদি মুখস্থ করো এটা কোনো কাজে লাগবে না, তুমি বোঝো গল্পটার মধ্যে কি বলছে, মূল ভাবটা বোঝার চেষ্টা করো এবং নিজে থেকে লেখার চেষ্টা করবে। মুখস্থ হুবহু লিখবে না, এতে করে নাম্বার কমে আসে। তো যাই হোক, এরকম আমরা বিভিন্ন বিষয়ে সাজেশন নিয়ে আমরা আরো ভিডিও তৈরি করব। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।